নমস্কার, স্বাগত জানাই ইউটিউব পরিবারকে আর ইউটিউবের সমস্ত সদস্যদেরকে। আমি একজন নতুন ইউটিউবার সদস্য হতে চলেছি। আজ শনিবার 30শে জুলাই 2022। আজ প্রথম ভিডিও আমি আপলোড করছি। আমার নাম প্রিয়া সাহা। আমি হুগলির বাসিন্দা। হুগলি জেলাতেই আমার বাড়ি। আমি এখনও একজন স্টুডেন্ট, পড়াশুনো করি প্যারামেডিক্যালের সাবজেক্ট নিয়ে। নিজেকে স্থাপিত করার জন্য প্রাণপণে চেষ্টা করছি। জানি না ভাগ্যে কি আছে, ভাগ্য আমাদের জন্য কি বেছে রাখে জানা নেই। কিন্তু ইউটিউবে অনেক ব্লগারদেরকে ব্লগ দেখেছি, কন্টেন্ট দেখেছি, তাদের লাইফস্টাইল দেখেছি। তাই আজ তাদের থেকে উৎসাহিত হয়ে আজ আমিও ইউটিউবে নিজস্ব এক নামে, আমার নিজেরই নামে এক চ্যানেল খুলে নিলাম। কিন্তু মাফ করবেন, আমি ব্লগার হতে পারবো না। হ্যাঁ, আমি কিছু মোটিভেশনাল কিছু তথ্য নিয়ে আনবো, কিছু টপিকস নিয়ে আনবো, যা মানুষের প্রেরণা, মনে উৎসাহিত জাগিয়ে তুলবে। আমি নিজের লাইফস্টাইল হয়তো দেখাতে পারবো না, রান্না বান্না, ঘরের কাজকর্ম কিংবা আমার বাড়ির সদস্যদেরকে। সেই দিক থেকে মাফ করবেন। আমার যা ক্ষমতা থাকবে আমি ততটাই কন্টেন্ট করার চেষ্টা করব। আর চেষ্টা করব অনেক কিছু মোটিভেশনাল কিছু টপিকস আপনাদের সামনে নিয়ে আনবো। অনেক ভালো ভালো গল্প, অনেক ভালো ভালো ব্যাপার, অনেক ভালো ভালো ঘটনা, অনেক কিছু জীবনে অভিজ্ঞতা, অনেক কিছু যাবতীয় গল্প গুজব আপনার সামনে নিয়ে আনবো, তুলে ধরবো, যা আপনার মনকে অনেক ভালো লাগাবে, মনে উৎসাহিত আনবে। চেষ্টা করব। প্রথমবার আজ ভিডিও করছি, তাই কোনো সাবস্ক্রাইবার চাইবো না, আগে গিয়েও চাইবো না। কারণ জানি চাইলে কোনো কিছু পাওয়া যায় না। ব্যাস, পথ চলতে হয়। পথ চলতে গিয়ে তোমার ভাগ্যে কি আছে, তোমার ভাগ্যে কি ভবিষ্যতে কি নির্দেশ করা আছে, সেটাই জানা যাবে। চাওয়াতে আমিও বিশ্বাস করি না, বিশ্বাস রাখি না। তো আজ আমি যে টপিকটা তুলে আনবো, সেটা এক পড়ুয়াদের জন্য বিশেষ অনেক ইন্টারেস্টিং লাগবে। আপনারা যারা ক্লাস টেনে পড়ছে বা যারা হিস্ট্রি, ইতিহাস পড়তে খুবই ভালোবাসে, ইতিহাস যারা পড়তে খুবই ভালোবাসে, তো তাদের ক্ষেত্রে বলবো, তারা তো সবাই জানে যে রানী লক্ষ্মীবাঈ ছিলেন কে। হ্যাঁ, তিনি ঝাঁসির রানী ছিলেন। তার মহত্ব, তার ভূমিকা ইতিহাসে এতটা কেন আজও লোকেরা তাকে চেনে, জানে, কেন তার নাম নেয়, সে সব ব্যাপারে আপনারা সব ভালো করে জানেন। কিন্তু রানী লক্ষ্মীবাঈয়ের আগেও এরকমই একজন ভারতীয় বীর যোদ্ধা রানী ছিলেন। তার জীবন কাহিনী, তার ভূমিকা, তার একই রকম মহত্ব আছে ইতিহাসে। কিন্তু আজ তাকে অনেকেই তারা কম চেনে। আর আমার তার কথাবার্তা শুনে, তার গল্প, আত্মকাহিনী শুনে এতটাই ভালো লেগেছে যে আজ আমি তাকে নিয়ে আজ কন্টেন্ট বানাচ্ছি। আগে গিয়েও এরকম অনেক ব্যক্তিত্ব, মানুষের ব্যাপারে বলবো, যা শুনলে পরে হৃদয়ে জুড়ে আসবে, মন ভালো লাগবে, আর তার ব্যাপারে বলতেও খুবই ভালো লাগবে। কারণ সত্য ঘটনা মনে প্রেরণা জাগায়। এটা কোনো বানানো সাজানো কোনো গল্প নয়। তো ঠিক আছে, সময় নষ্ট না করে তার জীবন কাহিনী বলতে শুরু করি। রানী চেন্নাম্মা সাউথ ইন্ডিয়া, কর্ণাটকা থেকে একজন রানীর নাম পাই। যারা সাউথ ইন্ডিয়াতে থাকে তারা অনেকে ওনাকে চেনে, তার ইতিহাসের ব্যাপারে পড়ে। কিন্তু আমাদের এখানে এখনও অনেকে চেনে না। সবাই রানী লক্ষ্মীবাঈকে চেনে। কিন্তু আমার মনে হয় যখন রানী লক্ষ্মীবাঈয়ের ব্যাপারে যখন জানছি, পড়ছি, ওনার ব্যাপারে আত্মকাহিনী শুনছি, তো ওনার আগেও একজন মহিলা ছিলেন, উনিও একজন এক রাজ্যের রানী ছিলেন। তার নাম হচ্ছে রানী চেন্নাম্মা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমি রানী চেন্নাম্মার ব্যাপারে আত্মকাহিনী আপনাদের সামনে, আপনার দর্শকদের সামনে তুলে ধরব। তো রানী চেন্নাম্মা কিটুর রাজ্যের এক রানী ছিলেন। তিনি প্রথম ভারতীয় বীর যোদ্ধা রানী ছিলেন, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে। আপনারা সবাই শুনেছেন, যারা পড়ুয়া, বিশেষ করে যারা ইতিহাস পড়ুয়া, যারা ইতিহাস প্রিয়,
যে ডক্টরিন অফ ল্যাপস। হ্যাঁ, ডক্টরিন অফ ল্যাপস হচ্ছে এক ব্রিটিশ এম্পায়ারে একটা নীতি, যেটা ডক্টরিন লর্ড ডালহাউসি এটা নিয়ম নীতিটা তৈরি করে যে ভারতে যত সব ছোট ছোট স্বাধীন রাজ্যগুলো আছে, যদি সেই শাসকের যদি নিজস্ব সন্তান না থাকে, তাহলে সেই শাসককে নিজের রাজত্ব সঁপে দিতে হবে, দিয়ে দিতে হবে। কিন্তু তাদের দত্তক নেওয়ার সন্তান উত্তরাধিকারী হতে পারবে না। সেই জন্য একটা সংগ্রাম হয়েছিল 1857-এ, দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। টপিকটার নাম আপনারা সবাই খুব ভালো করে এখন মনে করতে পারছে, যে নিজের রাজত্বকে ব্রিটিশ এম্পায়ারের হাতে না দেওয়ার জন্য অনেক লড়াই, অনেক সংগ্রাম হয়েছিল। তাই প্রথম সংগ্রাম করেছিলেন রানী চেনেম্বা নিজের রাজত্বকে বাঁচানোর জন্য, কিটুর রাজ্যকে বাঁচানোর জন্য। কিটুর রাজত্ব কোথায় এখন? কিটুর এখন ছোট্ট একটা গ্রাম, সেটা কর্ণাটকার মধ্যে আছে, বেলগাঁও ডিস্ট্রিক্টের মধ্যে। তো রানী চেনেম্বার জন্ম হয় 23শে অক্টোবর 1778-এ। তিনি 14 বছর বয়স বিয়ে হয় রাজা মালাসার্জা ডিসাই, যিনি কিটুরের মহারাজা ছিলেন। কিন্তু 14 বছর হওয়া সত্ত্বেও উনি যুদ্ধবিদ্যায় পুরো নিপুণ হয়ে গেছিলেন। উনি ঘোড়া চালাতে, ঘোড়ায় বসতে, ঘোড়ায় করে দৌড়াতে, তলোয়ার চালাতে আর তীর ধনুক বিদ্যায় একদম পুরোপুরি নিপুণ হয়ে গেছিলেন। তাই ওনাকে প্রকৃতভাবে যোদ্ধাই বলা উচিত। হ্যাঁ, অবশ্যই উনি একজন প্রকৃতপক্ষের যোদ্ধা। তিনি শারীরিকভাবেও এক যোদ্ধা, তিনি মানসিকভাবেও একজন যোদ্ধা। আর তার মনে অসংখ্য করুণা, মাতৃত্ব, মমতা বোধ আছে। ওনার স্বামী কিছু বছর পরই মারা যায়। তার এক দত্তক নেওয়ার ছেলেও নিয়েছিলেন, কারণ তার নিজস্ব সন্তান সেই বছর 1824-এই মারা যায়। যখনই ব্রিটিশ গভর্নমেন্ট তাকে সূচনা পাঠায় তার রাজত্বকে ফিরিয়ে দিতে হবে ব্রিটিশ এম্পায়ারের হাতে, রানী চেনেম্বা খুবই বীর একজন মহিলা ছিলেন। তিনি এই নিয়ম নীতিকে খারিজ করেন, আর তিনি মানেননি ব্রিটিশ এম্পায়ারের এই নীতি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কারণ উনি একজন উচিত মহিলা ছিলেন, উচিত কার্যকারী মহিলা ছিলেন। তিনি নিজের রাজ্যের হিতের জন্য কখনো অহিত করতে পারেন না। তাই তিনি নিজের মনের মধ্যে সাহসের বল বেঁধে বৃহৎ বড় ব্রিটিশ সেনার সাথে লড়াই করেন। সেই প্রথম যে লড়াইটা হয় কিটুর রাজ্যের সঙ্গে 1824-এ, তার যে বিশ্বস্ত বাহিনী, সেনাপতি আমাতুর বালাপ্পা, তার জন্যই প্রথম যুদ্ধটা জিততে পেরেছিলেন। এবং প্রথম যুদ্ধটা জয় করার পরে সেই দুটো ব্রিটিশ অফিসারকে বন্দি বানিয়ে নেন। এক ব্রিটিশ কালেক্টরও মারা যায়, তার নাম থ্যাকারে। থ্যাকারের মৃত্যুর জন্য দায়ী আমাতুর বালাপ্পা, কারণ আমাতুর বালাপ্পাও তিনিও কোনো কম যুদ্ধনীতির থেকে কোনো কম ছিলেন না। রানী চেনেম্বা তার নিজের শত্রুপক্ষদেরও কখনো ক্ষতি চাইতেন না। তার মনে এতটাই দয়া মায়া ছিলেন। তিনি যুদ্ধ থামানোর জন্য আর ব্রিটিশদের যাতে আগে গিয়ে কোনো ক্ষতি না হয়, সমস্ত ব্রিটিশ বাহিনী সেনা যাতে না মৃত্যু হয়, না নিহত হয়, না কারোর ক্ষতি হয়, না কেউ জখম হয়, সেই জন্য তিনি মিস্টার চ্যাপলিন, যে বম্বে গভর্নর ছিলেন, তার সঙ্গে একজন এগ্রিমেন্ট করলেন, যাকে বলা হয় কম্প্রোমাইজ, বোঝাপড়া করলেন। তিনি প্রতিজ্ঞা করে নিলেন মিস্টার চ্যাপলিনের থেকে সে কখনোই কিটুরের উপর হামলা না করে, সে কিটুর রাজত্বকে, সে রাজ্যের সমস্ত প্রজাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দেবার অনুমতি দেন। আর তার দুই যে ব্রিটিশ যে অফিসার ছিলেন তাদেরকে বন্দির থেকে ছেড়ে দিলেন। কিন্তু মিস্টার চ্যাপলিন সে ব্রিটিশ অফিসার হয়েও
সে মনে মনে অনেক অপমানিত অপমানিত বোধ হয়েছিলেন যে এক ছোট্ট রাজত্বের সামনে কি করে নিজের হার মেনে নিতে পারে। সে সেই প্রতিজ্ঞাকে মেনে নেয়নি। সে মনে মনে এক যোজনা চালিয়ে যাচ্ছিলেন, মনে মনে একটা সিক্রেট প্ল্যানিং চালিয়ে যাচ্ছিলেন যে কীভাবে দ্বিতীয়বার কিটুরকে আমরা বন্দি বানাবো, কিটুরকে আমরা নিজেদের আয়ত্তে বানাবো। তাই এবার খুবই ষড়যন্ত্র করে, খুবই চালাকিভাবে সে সেনা জোগাড় করে সোলাপুর রাজ্য থেকে। হ্যাঁ, সে প্রথমবারের চেয়েও দ্বিতীয়বার অনেক বড় সেনা জোগাড় করে রানী চেন্নাম্বাকে হারানোর জন্য, তার রানী চেন্নাম্বার অপমানের বদলা নেবার জন্য। কিন্তু রানী চেন্নাম্বা কোথায় স্তব্ধ হয়ে থাকবে? সে ছিলেন বীর যোদ্ধা। তার মানসিক দিক থেকে আর শারীরিক দিক থেকে সাহসের অনেক বল দিতে হবে। তার সাহস কখনো থেমে থাকেনি, তাই তিনিও কখনো থেমে থাকেননি। তিনি অন্যায়ের বিরুদ্ধে সর্বদা লড়ে গেছেন। তিনি নিজের প্রজাদের কল্যাণের জন্য অনেক কিছু করে গেছেন, নিজেকে বলি দিয়েও। তাই দ্বিতীয়বার সেই সাহসভাবেই যুদ্ধে নেমে পড়লেন। কিন্তু এবার তার আরও দুজন তার বিশ্বস্ত সেনাপতি ছিলেন, রানায়ানা গুরুজি দাপ্পা, সঙ্গোলি রায়না অ্যান্ড গুরুসি দাপ্পা। এই দুজনও তার থেকে কোনো কম ছিলেন না। এই দুজনও তার আত্মবলের সাথে জড়িয়েছিলেন ওতপ্রোতভাবে। কিন্তু এখানেই ভাগ্যের কিছু অন্যরকম চাহিদা ছিলেন। সাহস কারোর মধ্যে কম ছিলেন না, না কিটুরের মহারানীর মধ্যে, না কিটুরের সেনাপতি, না কিটুরের কোনো সৈন্যর মধ্যে কোনো সাহস হারায়নি তারা শেষ শ্বাস পর্যন্ত লড়াই করে গেছে নিজের রাজত্বকে বাঁচানোর জন্য, প্রজাদের কল্যাণের জন্য, প্রজাদেরকে অত্যাচারিত না হওয়ার জন্য। কিন্তু এখানেই তার দুটো সৈনিক, হ্যাঁ, তার দুই মির্জাফর সৈনিক সেই কামানের মধ্যে গান পাউডারের জায়গায় মিলিয়ে দেয় গোবর আর মাটি। সেটা কেউ তখন জানতে পারেনি তাদের দুই বিশ্বাসঘাতকতার সৈনিকের ব্যাপারে, তাদের নোংরা, তাদের ষড়যন্ত্র কার্যকারীর ব্যাপারে কেউ তখনও জানতে পারেনি। তাই বিরোধী শত্রু নিহত ক্ষতি হবার জায়গায় আরও শক্তি প্রাপ্ত হয়ে কিটু রাজ্যের উপরে আরও ভীষণ বিপজ্জনকভাবে আক্রমণ করতে শুরু করলেন। কিন্তু তাও তারা শেষ নিঃশ্বাস ছাড়েনি, শেষ লড়াই ছাড়েনি। শ্বাস আছে তো লড়াই চলবে। হ্যাঁ বন্ধুগণ, ঠিকই শুনেছেন। রানী চেন্নাম্বা যুদ্ধ করতে করতে তার আশেপাশের সমস্ত সৈনিক প্রাণ হারিয়ে ফেলল। সেই জন্য ব্রিটিশ এম্পায়ারদের হাতে তিনি বন্দী হয়ে গেলেন। কিন্তু ওই দিকে তার বীর সেনাপতি রানায়ানা হাল ছেড়ে দেয়নি। তিনি শেষ শ্বাস পর্যন্ত লড়াই করতে লাগলেন, আর তার ছেলে, তার পুত্র সন্তানকে তার রাজত্বের অধিকার দেওয়ানোর জন্য প্রচুর চেষ্টা করলেন। কিন্তু ভাগ্যের এমনই ফের, তা ব্যর্থ হলো। রানী চেন্নাম্বাকে বন্দি বানিয়ে নিয়ে যাওয়া হলো ব্যাংহঙ্গাল ফোর্টে। তিনি সেখানে 5 বছর বেঁচে ছিলেন। তিনি নিত্য পুজো করতেন, ধার্মিক পুস্তক পড়তেন। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 21শে ফেব্রুয়ারি 1829। তখন তার বয়স 51 বছর হয়ে গেছিলেন। তাহলে বন্ধুগণ, জানতে পারলেন তো কেমন লাগলো ইতিহাসের এই তত্ত্বটা শুনে, এই টপিকটা শুনে? জানতেন না তো?
হ্যাঁ বন্ধুগণ, আমি রানী চেনেম্বার কথা এই জন্য বললাম যাতে সাধারণ মহিলাদের মধ্যে ঠিক সেরকম সাহসের দৃঢ়তা আমি জাগিয়ে তুলতে পারি। যারা যে সমস্ত আমার বোনেরা, আমার কাকিমারা কষ্টে আছে, পারিবারিক কষ্ট বলুন, আর্থিক কষ্ট বলুন, তাদেরকে আমি একটা কথাই বলবো, শরীরের সাহস হারিয়ে যা, কিন্তু মনের সাহস কখনো হারাবেন না, কখনো হাল ছেড়ে দেবেন না। কোনো কিছুর ভয়েতে কোনো মিথ্যা কোনো প্রস্তাবকে মেনে নিয়ে নিজের উচিত কোনো অধিকারকে ছাড়বেন না। তাই রানী চেনেম্বার কথা আজ উল্লেখ করাটা খুবই প্রয়োজনীয় ছিল। সেই জন্য বন্ধুগণ, রানী লক্ষ্মীবাই আমার যেরকম আদর্শ, রানী চেনেম্বাও আজ অপর দিকভাবে আমার কাছে সেরকম আদর্শ হয়ে থাকলো। এই দুজন বীর যোদ্ধার মহিলার কাহিনী আমার মনে চিরকাল গেঁথে থাকবে। আর এদের সাহস নিজের সাহসের মধ্যে আমি আনার চেষ্টা করব। আপনারাও এদের সাহস নিজের সাহসের মধ্যে আনার চেষ্টা করবেন, কখনো হাল ছেড়ে দেবেন না, নিজের উচিত অধিকারের প্রতি লড়বেন, লড়াই করে যাবেন। তাই আজ যে কাহিনীটা বললাম, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন। আমি ইউটিউবারে এক নতুন সদস্য, ইউটিউবের চ্যানেল খুলে জয়েন করে নিলাম। কন্টেন্ট ডেইলি আসবে। আবার পরবর্তীকাল নতুন এক ব্যক্তিত্বকে নিয়ে আনবো, যার ব্যক্তিগত বিচার শুনলে পরে আপনাদের জীবন পাল্টে যেতে পারে। ধন্যবাদ। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।